আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জানেন গতকালকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ এই সফরে দুদিনে কি বৈঠক হয়েছে, কি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এই সফরের আদ্যোপান্ত বিষয়গুলোর ভেতর বাহির নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আমাদের আলোচক হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়েছি গবেষক ও বিশ্লেষক আলতাফ পারভেজকে এবং আজকের আলোচনার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর কি বার্তা দিচ্ছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে কথা বলতে। আমন্ত্রণ জানিয়েছি গবেষক ও বিশ্লেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে ৭১ প্রসঙ্গে এসেছে পাকিস্তান আসলে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেও সেই প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে। পাকিস্তানের অমীমাংসিত এই বিষয়টি দুবার সমাধান হয়েছে বলে তিনি দাবি করেছেন। একটি ১৯৭৪ সালের কথা তিনি উল্লেখ করেছেন, আরেকটি ২০০০ সালের শুরুতে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ৭১ ইস্যুতে পাকিস্তানের দাবি মানতে বাংলাদেশ নারাজ। এটি বিষয়ে উনি যেটি ইঙ্গিত দিচ্ছেন সেটা হচ্ছে আলোচনা চালিয়ে যেতে হবে, অর্থাৎ হয়নি, এটি বোঝাতে চেয়েছেন তিনি, আমরা যদি ঠিক বুঝে থাকি। আপনার ব্যাখ্যা কি? আসলে এটা তো মীমাংসিত নয়, মীমাংসা হয়নি। আমি একটু উদাহরণ দিই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ১৯৭৪ সালের কথা। ধরে নিচ্ছি ১৯৭৪ সালে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের একটা ত্রিদেশীয় চুক্তি হয়, উনি সেটার কথা বলেছেন। এবং ১৯৭৪ সালেই তো বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো, পরস্পর স্বীকৃতি দিল তারা। তো ত্রিদেশীয় যে চুক্তি হয় ওইটার কথা যদি উনি বলে থাকেন, এবং নিশ্চয়ই এটার কথাই বলেছেন, সেখানে কিন্তু এটার মীমাংসা হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, আমি একটা একটা করে বলতে চাই। যেমন বাংলাদেশের সাথে পাকিস্তানের বিবাদিত বিষয়গুলো কি, একটা হলো দায় দেনার বিষয়। ওই চুক্তিতে দায় দেনার প্রসঙ্গই ছিল না। চুক্তিতে ১৬ কি ১৫-১৬টা অনুচ্ছেদ আছে, আপনি দায় দেনা সংক্রান্ত কোনো অনুচ্ছেদ ছিল না। তার মানে এইটা আলাদাভাবে, মানে অবিভাজিত সম্পদের যে হিসাব, সেটা হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত আমরা এবং পাকিস্তান তো ২৪ বছর একসাথে ছিলাম। তা আমাদের তো ফরেন কারেন্সি রিজার্ভ একটাই ছিল। তাহলে যুদ্ধের আগে যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা তো যখন দেশ দুটো ভাগ হলো, সেই উত্তরাধিকারী সম্পদ তো ভাগ হবে, সেই ভাগটা হয়নি। তখন $৪.৫ বিলিয়ন বৈদেশিক মুদ্রা ছিল, মানে যৌথ অখণ্ড পাকিস্তানের। তো বাংলাদেশ তো সেটার হিসাব পেতে পারে, এবং এটা আসলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন, এটা দাবি ছাড়া যায় না, কারণ এটা সরকারের বিষয় না, এটা জনগণের হক, কারণ এই টাকাগুলো তো জনগণের টাকা। দ্বিতীয়ত হলো, ওইখানে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা অমীমাংসিত বিষয় ছিল আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে যাওয়া। ওই চুক্তিতে, ৭৪-এর চুক্তিতে কিন্তু পাকিস্তান অঙ্গীকার করেছিল এদেরকে নেবে, ফলে এটা মীমাংসা হয়ে যায়নি, কারণ এখনো তো নেওয়া হয়নি, এখানেই আছে। আচ্ছা, তৃতীয়ত হলো ক্ষমার বিষয়, যুদ্ধ অপরাধের গণহত্যার জন্য। সেই চুক্তিতে মূলত ৭৪-এর চুক্তিটা ছিল ১৯৫ জন পাকিস্তানি সৈনিকের ভারত থেকে পাকিস্তানে ফেরা সংক্রান্ত এবং ওদের ক্ষমার সংক্রান্ত। এর মানে এই নয় যে পুরো যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এখানে যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেইটাকে বাংলাদেশ ক্ষমা করে দিয়েছে, ব্যাপারটা সেইটাও নয়। ফলে ৭৪-এ এটা মীমাংসিত হয়ে গেছে, এটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটা চুক্তি অনুযায়ী সত্য নয়। আর দ্বিতীয়ত উনি যেটা বললেন পারভেজ মোশাররফের প্রসঙ্গ, সেটা হলো যখন পাকিস্তানের প্রাক্তন শামরিক শাসক বাংলাদেশে এসেছিলেন ২০০২ সালে, উনি বলেছিলেন যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। বাক্যটা ছিল যদি বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি অর্থাৎ এখানে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই প্রসঙ্গে তো উনি বলেননি, এবং সেটাও ক্ষমার বিষয় ছিল না, সেটা হলো দুঃখ প্রকাশের বিষয় ছিল। এবং বাংলাদেশ বরাবরই, বাংলাদেশ মানে বাংলাদেশের জনগণ বরাবরই এই বিষয়ে চেয়েছে যে পাকিস্তান ক্ষমা প্রার্থনা করুক, এবং শুধু ক্ষমা নয়, ওই সময় যে নিরীহ মানুষগুলো মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া। ফলে আসলে এই চারটা বিষয়ের কোনোটাই মীমাংসিত হয়নি। অর্থাৎ এটি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন আপনি সেই, হ্যাঁ, এটাই বাস্তবতা, এটা সত্য, যে সেই দাবিটা আসলে মানা যায় না। আপনি যে কেউ ১৯৭৪ সালে ত্রিদেশীয় চুক্তির ধারাগুলো পড়লে, খুবই ছোট একটা চুক্তি, আমি যা বললাম এটাই সে খুঁজে পাবে। আচ্ছা, এবার আসতে চাই এবারের যে সফরে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক এবং একটি কর্মসূচি, মানে অর্থাৎ একটা প্রোগ্রামে সই করা হয়েছে। এর মধ্যে প্রধানত চুক্তি বলতে যেটি বুঝিয়েছেন তারা, সেটা হচ্ছে দুই দেশের সরকার এবং কূটনৈতিক পাসপোর্টধারী যারা, তাদের
যাতায়াতের জন্য ভিসা লাগবে না এটি, আর তাছাড়া এমওইউ যেটা সেটি স্বাক্ষর করা হয়েছে। এগুলো সম্পর্কে আপনার কোনো মতামত? আমার প্রশ্নটা একটু যদি আমি সম্পর্ক করে রাখি, যে এতে মনে হয় কিনা যে আগে যে কূটনৈতিক যোগাযোগ ছিল তার থেকে বাড়বে, এটা খুব সহজেই অনুমান করা যায় কিনা? না, এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটা গুরুত্বপূর্ণ, সেটা ঠিক আছে, কিন্তু এই সফরের ভিতর দিয়ে যেটা অর্জিত হলো সেটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ বলবো না। কারণ একটা চুক্তি, 4টা সমঝোতা স্মারক এবং একটা কর্মসূচি ওনারা হয়েছে। কর্মসূচিটা হলো সাংস্কৃতিক বিনিময়, প্রয়োজনীয়, এটা ভালো বিষয়, সাংস্কৃতিক বিনিময় হওয়া দরকার। সমঝোতাগুলো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার, যে তথ্য বিনিময় ইত্যাদি। চুক্তিটি যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে যারা সরকারি পাসপোর্টধারী আছেন ওরা পাকিস্তানে ভিসা ছাড়া যেতে পারবেন। এটা তো জনগণ পর্যায়ে এটার আমি বলবো অর্থনৈতিক তাৎপর্য খুবই সামান্য, বা রাজনৈতিক তাৎপর্য খুবই সামান্য। বলে সব মিলে অর্জনটা আমি খুব একটা বড় কিছু বলবো না, অর্জন সামান্যই। এবারে আসতে চাই যে প্রথম দিন অর্থাৎ গতকাল আসার পরেই 3টি রাজনৈতিক দলের সাথে আমরা বৈঠক দেখলাম। এই মুহূর্তে বাংলাদেশের খুবই আলোচিত গুরুত্বপূর্ণ দলগুলোই, বিএনপি, জামায়াত ইসলামী এবং নাগরিক পার্টি এনসিপি। তাদের মধ্যে আমি প্রথমে যদি আসি জামায়াতের প্রসঙ্গে, যে জামায়াতের সঙ্গে যে বৈঠক শেষে পাকিস্তানের বিষয়ে, অমীমাংসিত বিষয়ে কি হলো এটি জানার জন্য বা তারা কিছু বলেছেন কিনা সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তারা উত্তর দিয়েছেন যে এটি উত্তরটি দিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে এটি বাংলাদেশের সরকার এবং বর্তমান পাকিস্তানের যে সরকার, এই দুই সরকারের বিষয়, এটির মধ্যে আমাদের মানে এতে আপনার মনে হয় কিনা যে তারা আসলে এই ইস্যুতে আলোচনাটা এড়িয়ে গেলেন? প্রথমে আমি বলি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে 3টি দলের সাথে বৈঠক করলেন এটা ভালো, এই ধরনের বৈঠক, কিন্তু এই ধরনের বৈঠক আরো অন্যান্য দলের সাথে হওয়া উচিত ছিল। আর সবচেয়ে বড় বিষয়, এখানকার নাগরিক সমাজের সাথে পাকিস্তানের সরকারের প্রতিনিধির বসাটা প্রয়োজন ছিল। কারণ নাগরিক সমাজ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটাকে কিভাবে দেখে এবং কোন উচ্চতায় নিতে চায় এবং সেখানে পাকিস্তানের সরকারের করণীয় কি, সেইটা তখন বুঝতে পারতেন। কারণ এই যে আপনি জামাত ইসলামের কথা বললেন, তারা বলল যে 71 সালের বিষয় বা পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয় সরকার টু সরকারের ব্যাপার। আসলে কিন্তু তা নয়। কারণ 71 সালের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে বা 71 সালে যেই যুদ্ধাপরাধটা হয়েছে সেটা তো শুধু সরকারের বিষয় না, সেটা জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখন এটা সত্য যে 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু জনগণ কি ভাবছে এবং জনগণের আবেগের জায়গাটা কোথায় এবং এটাকে কিভাবে এই ক্ষতটা সারানো যায় সেটা পাকিস্তানের সরকারের দরকার ছিল বাংলাদেশের জনগণের কাছ থেকে শোনা। এবং 71 সালে যে দায় দেনার প্রসঙ্গ, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার প্রসঙ্গ এবং যুদ্ধাপরাধের প্রসঙ্গ, মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তো শুধু সরকারের সাথে সরকারের বিষয় নয়। আমি বলবো আটকে পড়া পাকিস্তানিদের প্রতিনিধিদের সাথেও বসা প্রয়োজন ছিল, কারণ তাদেরও তো এইসব বিষয়ে কিছু বলার আছে। আর আমার ওই যদি বিষয়টি যদি বলেন যে জামায়াত ইসলামের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে একটা পার্সপেক্টিভ আছে যুদ্ধকে ধরে, 1971 সালকে ধরে, সেই কারণেই কি তারা এই উত্তরগুলো এড়িয়ে গেলেন কিনা, যে সরকার থেকে সরকারের উপরে চাপিয়ে দিয়ে তারা এই আলোচনা, তারা হয়তো বিব্রত বোধ করে, বা এমন হতে পারে জামাত এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না, যে 71-এ যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে তারা হয়তো মনে করে এগুলা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনার আসলে কি মনে হয়? আমি তো মনে করি এগুলো জরুরি। আমি প্রথমেই বলেছি যে দায় দেনার প্রসঙ্গটা তো বাংলাদেশের জনগণের হক, কারণ এখানে $4 বিলিয়ন রয়েছে। আরেকটা ব্যাপার আমি এখন বলি, সেটা হলো 1970-এ যে ঘূর্ণিঝড় হয়, এই তখন তো অখণ্ড পাকিস্তান, সেই ঘূর্ণিঝড়, 70 সালে সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রচুর বিদেশি সহায়তা এসেছিল, প্রায় $200 কোটি। সেইটাও যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে সেটাও বিতরণ করা হয়নি, বিতরণ করা যায়নি, এবং তখন তো পুরোদস্তুর যুদ্ধ, তখন সেইটাও বাংলাদেশের, কারণ ঘূর্ণিঝড়টা হয়েছিল পূর্ব পাকিস্তানে এবং উপদ্রুত মানুষ ছিল এই এলাকায়, ফলে এই টাকাটাও তাদের প্রাপ্য। ওই মানে যে দায়দানটা ছিল তাতে এই হিসাবটা করলে আরো বাড়ে, আরো অনেক বাড়ে। এটা তো পৃথক একটা ব্যাপার। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আমি গত 1 বছরে বর্তমান সরকার আসার পরের থেকে বলছি, সেই সময় সবচেয়ে আলোচনা এসছে এবং নতুন করে দল আসার পরে এনসিপি, তাদের নেতাদের সাথে একটা বৈঠক হয়েছে এবং বৈঠকের আগে থেকেও তারা কথা বলেছেন, বৈঠক শেষেও কথা বলেছেন, এবং তারা একটি বিষয় প্রথমেই বলেছেন যে পাকিস্তানের সাথে 71-এর ইস্যু ডিল করা উচিত বলে আমরা মনে করি, মানে তারা মনে করে।
তো এই ডিল করা বলতে আসলে আপনার প্রত্যাশা কি? না, আমি তো মনে করি এনসিপি কি মিন করেছে আমি জানি না, কিন্তু 71 এড়িয়ে তো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কটা এগোনো কঠিন। আসলে আমাদের সম্পর্ক দেখুন 54 বছর হয়ে গেছে, দুদেশ ভাগ হয়েছে, এবং দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক 51 বছর হয়ে গেছে। আমরা তো 71-এ পড়ে থাকতে পারি না, এটা সত্য। সম্পর্কটা তো এগোতে হবে, কিন্তু 71-এর বিষয়গুলো তো মীমাংসা করে ফেলতে হবে। এবং দুদেশের কূটনীতির দুর্বলতা হলো, সংকটের দিক হলো, এই 51 বছরে অনেকবার বসা হয়েছে, কিন্তু এই পুরনো সমস্যাগুলি সমাধান করা হয়নি। ফলে আমি বলবো এনসিপির প্রতিনিধি দল যদি বলে থাকে যে 71 ডিল করা উচিত, তারা সঙ্গত কথাই বলেছে। আসলে 71-এর বিষয়গুলো মীমাংসা না করে টেকসই পথে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এগোতে পারে না। এখন আমি যদি একটু আপনাকে এভাবে হেল্প করি যে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে, এটি এনসিপির আক্তার হোসেন বলেছেন যে, এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন জায়গাগুলোই তিনি এরকম উল্লেখ করেছেন, এবং সেখানে তার যে ভাষা সেটা বিশ্লেষণ করে কোনো কিছু ইঙ্গিত আছে কিনা আপনার মনে হয় কিনা, যে প্রতিবেশী দেশগুলো রয়েছে বাংলাদেশের সাথে, যেগুলো সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যেকার সম্পর্ক বড় ভাই সুলভ, কোনো ধরনের আগ্রাসন বা আধিপত্যবাদ এই সমস্ত মানসিকতা থাকবে না। না, যেটা বলেছে, আপনি যেটা বললেন, কোট করলেন, আসলে তো পাকিস্তান এবং বাংলাদেশে 40 কোটি মানুষ, দুদেশ মিলে। আমি বলবো যে এটা একটা বড় বাজার, এবং এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপক সুযোগ আছে, এবং সম্পর্ক উন্নত হওয়া দরকারও। কিছুদিন আগে পাকিস্তান সরকার কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে, কার্যকর হয়েছে কিনা আমি জানি না। সেটা হলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর তাদের বিশ্ববিদ্যালয়ে 300 স্কলারশিপ দিবে বলেছে। সেটা যদি কার্যকর হয়, এটা একটা ভালো পদক্ষেপ। আমি বলবো বাংলাদেশেও এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এবং এবারে সফরে যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি হচ্ছে, এটাও ভালো পদক্ষেপ। বাংলাদেশের পাকিস্তানকে দরকার আছে, বিশেষ করে মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের পাকিস্তানকে প্রয়োজন। কি ধরনের সুবিধা হবে? মধ্য এশিয়া বাংলাদেশের জন্য একটা বড় বাজার, ফলে এবং সেই দিকে যেতে হলে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হলে, মানে আসা যাওয়া সহজ হলে, পাকিস্তানের এই পথ দিয়েই যেতে হবে, যাওয়ার সুযোগ আছে। এবং আমি বলবো দুদেশের ভিতর অনেক ধরনের যোগাযোগ বৃদ্ধির সুযোগ আছে, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোরও কিছুটা সুযোগ আছে। আপনি অর্থনৈতিক এবং কালচারাল যে বিষয়গুলো বলেছেন এটা নিশ্চয়ই, কিন্তু আমি যে কারণে এই শব্দগুলো উল্লেখ করলাম, যে এই লাইনটার মধ্যে যে বড় ভাই সুলভ, আগ্রাসন, আধিপত্যবাদ, এর মধ্যে আপনার কাছে কোনোভাবে মনে হয় কিনা যে এর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো, এগুলো বলতে ভারতকে কোনোভাবে ইঙ্গিত করা হয়েছে কিনা যে ওই ধরনের হয়ে থাকতে পারে? আসলে ভারত আমাদের 3 দিকে রয়েছে, এবং ভারত একটা বড় প্রতিবেশী, এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে একটা বড় ভাই সুলভ ভঙ্গি ভারতের দিক থেকে ছিল অতীতে। বাংলাদেশ এগুলো দ্বারা সাফার করেছে, এবং সেই জায়গা থেকে বেরোনোর একটা পথ ছিল সার্ক, দক্ষিণ এশিয়ার যে সমিতিটা, সেইটা তো অকার্যকর হয়ে আছে। এখন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই মিলে যদি সার্ককে আবার রিভাইভ করা যায়, তাহলে এখানে ভারতের যে বড় ভাই সুলভ ভূমিকা, সেটা কিছুটা মিনিমাইজ করা যাবে। এই আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বলে থাকে, আমি বলবো এটা খারাপ বলেনি। এবারে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে এই প্রসঙ্গটি এসেছে যে সাংস্কৃতিক কেন্দ্র করা যায় কিনা, এবং সেটি নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির আরেকজন নেতা, এটি বলছে যে এখানে, মানে তাতে বাংলাদেশ বোঝাচ্ছে যে এখানে তাদের সাংস্কৃতিক কেন্দ্র, অর্থাৎ বাংলাদেশে পাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র, এটি করা যায় কিনা। এবং এই প্রসঙ্গ এসেছে যে বিশ্ববিদ্যালয়ের যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো, সেগুলোর মধ্য দিয়ে উন্নয়ন করা যায় কিভাবে, সেগুলো আমাদের পাশাপাশি ভাবা উচিত। এর সাথে দুটো যে বিষয় উল্লেখ করছে, সেটা মনে হয় অর্থনৈতিক, আপনার আলোচনা চলে এসেছে, সেটা নদী এবং ওষুধ শিল্প। সাংস্কৃতিক কেন্দ্র তো হতে পারে, আমি বলবো, এবং পাকিস্তানেও বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র থাকা দরকার। দেখুন, পাকিস্তানে প্রায় 20 লক্ষ বাংলাভাষী মানুষ রয়েছে। আমি বলবো বাংলাদেশের তরফ থেকে সাংস্কৃতিক কেন্দ্র করা তাদের জন্য, পাশাপাশি তারা যাতে নাগরিক অধিকার পায়, তাদের কিন্তু ওইখানে নাগরিক অধিকারের সংকট রয়েছে। বহু বছর তারা অনেকে 50, 60, 70 বছর ধরে আছে, কিন্তু তাদের নাগরিক অধিকার একের পর এক জেনারেশন, একাধিক জেনারেশন আছে, এবং তারা কারাচি কেন্দ্রিক, তাদের নাগরিক অধিকারের যে সংকট রয়েছে, বাংলাদেশের উচিত সেই বিষয়ে পাকিস্তান সরকারকে অনুরোধ করা, এবং ওইখানে একটা সাংস্কৃতিক কেন্দ্র হলে কারাচিতে তাদের জন্য ভালো হবে। একইভাবে বাংলাদেশেও পাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে। আসলে দক্ষিণ এশিয়ার সব দেশের ভিতরে এই ধরনের সাংস্কৃতিক যোগাযোগ তো বাড়াই উচিত। দেখেন, ইউরোপের দেশগুলো কত কাছাকাছি চলে এসেছে।
তারা ইউনিয়ন গঠন করেছে, তারা ভিসা তুলে দিয়েছে, অনেক এগিয়েছে। কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় এই পারস্পরিক হানাহানি রেষারেষির কারণে এবং এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতর বাণিজ্য খুবই নগণ্য। পাকিস্তানে আপনি অবাক হবেন, হয়তো জানেনও, যে বাংলাদেশ যত পণ্য রপ্তানি করে তার 500 ভাগের 1 ভাগও কিন্তু পাকিস্তানে করে না। অর্থাৎ বাণিজ্যিক সম্পর্কটা কত দুর্বল এবং কত পুরো অবস্থায় আছে। এই অবস্থা থেকে তো বের হওয়া উচিত। আপনি যে কথাগুলো বলছেন কালচারালি আমি আপনার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষের যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে 1971-এর প্রসঙ্গ, যখনই পাকিস্তানের কেউ আসে বা আলোচনা শুরু হয় তখন আসে, এবং মানুষের মধ্যে যে প্রবণতা আছে ভাবার দেশকে বা আরেকটা কালচারকে, সেখানে এই ধরনের বিষয়গুলো প্রায়োরিটিতে ছিল কখনো বাংলাদেশের ইতিপূর্বে, মানে এখন থেকে আগে? না, আমাদের সবসময় পাকিস্তানের সাথে যখনই আলোচনা হয়েছে দু ধরনের ব্যাপার আর কি। এটা অনেকটা ওই পুরনো দিনের দেয়াল ঘড়ির যে পেন্ডুলামের মতো। বিভিন্ন সরকার পাকিস্তানের সাথে সম্পর্কটাকে একেবারে শীতল করে রেখেছে, আবার বিভিন্ন সরকার এটাকে অতি উষ্ণ করতে চেয়েছে দ্রুত, কিন্তু নির্মোহভাবে একটা মধ্যপন্থা এখানে অবলম্বন করা হয়। এবং যারা দুর্বল করে রেখেছিলেন তারা সবসময় 71-এর প্রসঙ্গটাকে একমাত্র বিবেচ্য বিষয় করে রেখেছিলেন। আবার অনেকে 71-কে একেবারে ধামাচাপা দিয়ে বাণিজ্যিক সম্পর্ক এগোনোর চেষ্টা করেছে। ফলে সম্পর্কটা কিন্তু টেকসই পথে এগোয়নি। আমি বলবো টেকসই পথে এগোতে হলে প্রথমত পুরনো সমস্যাগুলোর সমাধান করতে হবে, কিন্তু পুরনো জায়গায় আটকে না থেকে নতুন সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে, এবং সেখানে সাংস্কৃতিক যোগাযোগও খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথার মধ্যে থেকে যদি একটা প্রশ্ন করি, আপনি বলেছেন যে, আপনি তো খুব সফটলি বলছেন যে কেউ কেউ কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এটিকে একটা শব্দ বললেন, খুব সংবেদনশীল শব্দ ব্যবহার করছেন আপনি, যে তারা হয়তো 71-এর সব বিষয়টাকে বেশি বিবেচ্য মনে করেছেন। ধরে নিচ্ছি সেটা আওয়ামী লীগ সরকারের আমলে তারা, কিন্তু কেউ কেউ অতি উৎসাহী হয়ে করেছেন। সেই সরকারটা এই সরকার ছাড়া আগের কোন? আগে 1975 সালের শেষের দিকে যে সরকার ছিল সেই সময় হয়েছে। সেই সময় রাতারাতি সম্পর্কটা এগোনোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বিবাদিত বিষয়গুলো সমাধান না করি। মানে আপনার সাথে আমার সম্পর্ক তখনই এগোবে সুন্দরভাবে যখন আমরা পেছনের ঝামেলাগুলো মীমাংসা করে এগোনো যাবে। কিন্তু যখনই পেছনের ঝামেলাগুলো থেকে যাবে, আমরা যতই চেষ্টা করি সম্পর্কটা কিন্তু টেকসই হবে না, হঠাৎ উত্থান ঘটবে, হঠাৎ নেমে যাবে। সেটা আপনি 75-এর পরের কথা বলছেন। আপনার কি কোনো কারণে, মানে এখনকার যে রাজনৈতিক পরিবেশ, এই পাকিস্তানের তিনি কেবল পররাষ্ট্রমন্ত্রী নন, আপনি জানেন যে ইসাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও, তিনি আরো অনেক বেশি, কারণ তার সাথে তিনি নওয়াজ পরিবারের বেয়াইও, তারা পরস্পর আত্মীয় এখনকার প্রধানমন্ত্রী পরিবার। ফলে এই অর্থে উনি খুব প্রভাবশালী এখনকার সরকার, মানে পাকিস্তান সরকারের সাথে এখন খুবই প্রভাবশালী। তো এইরকম মাপের অন্য কোন রাষ্ট্র থেকে আমার মনে হয় যে উনিই প্রথম এই সরকারের আমলে এসেছেন, এবং দলগুলোর সাথে, শুধু সরকারের সাথে যে বৈঠক হয়ে তিনি চলে যাচ্ছেন তাও না, এখানকার এখনো তো নির্বাচন হয়নি, সম্ভাব্য 3টি দলের সাথে, বড় বড় দলের সাথে তিনি বৈঠক করলেন। এই বিষয়গুলোকে, মানে সাধারণ মানুষের দিক থেকে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সমালোচনা আসছে, সেটা আপনার মনে হয় এখানেও সেই 75-এর পরে যেমন অতি উৎসাহী হয়ে সেই রকম বিবেচনা করেন আপনি, নাকি এটাকে মনে করেন যে খুব স্বাভাবিক একটি সরকার? না, আমি অতি উৎসাহী মনে করছি না, কিন্তু আমি মনে করছি যে পাকিস্তানের দিক থেকে অত্যন্ত আগ্রহী পাকিস্তান মনে হচ্ছে, কিন্তু আগ্রহী হতে হলে যে করণীয় সেটা তারা করতে চাচ্ছে না, অর্থাৎ পুরনো ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে চাচ্ছে না, তারা ওইগুলোকে ধামাচাপা দিয়ে এগোতে চাচ্ছে। আজকে যে সংবাদ সম্মেলনে যে স্টেটমেন্ট দিয়েছে, যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছি, সেটাতেও আপনার কি মনে হয় যে সেই ঝামেলাগুলো থেকেই যাচ্ছে? কারণ উনি যেটা বলেছেন যে এগুলো 74 সালে মীমাংসিত হয়ে গেছে, বা পারভেজ মুশাররফের আমলে 2000 সালের কথা বলেছে, মীমাংসিত হয়ে গেছে, এগুলো সত্য নয়। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো সঠিকভাবে বলেছেন যে এই বিষয়ে আরো আলোচনা করতে হবে। কিন্তু আমি বলতে চাই যে এই যে আলোচনা করতে হবে মানে কি, আলোচনার এজেন্ডায় যখনই 71 থাকবে এবং অমীমাংসিত থাকবে, তখন আর 2025-26-এর এজেন্ডাগুলো এগোনো কঠিন হবে। এবারে আসি, আপনি সার্ক প্রসঙ্গের আগে আলোচনা নিয়ে এসেছেন। সার্ক নিয়ে অনেক বৈঠক হয়েছে, সার্ক নিয়ে কথা হয় যখনই সাউথ এশিয়ান কোনো কান্ট্রির সাথে বাংলাদেশের আলোচনা হয়, এবারও সেটি খুব স্বাভাবিকভাবে এসেছে। কিন্তু আবারও এনসিপির প্রসঙ্গে একটু আসি, তারা সব ব্যাপারেই মন্তব্য করেছেন। এই ব্যাপারে তারা বলেছেন ভারতের কারণে সার্ক নিষ্ক্রিয় আছে, দক্ষিণ এশিয়ার সার্ককে কিভাবে আরো সক্রিয় করা যায় এটি পাকিস্তানের সাথে বসে আলোচনা করা যেতে পারে, মানে তাদের সাথে বলতে পাকিস্তানের সাথে। আসলে সার্ক তো নিষ্ক্রিয়, এটাই বাস্তবতা। বাংলাদেশ চাচ্ছে, বাংলাদেশও খুব প্রবলভাবে চায়নি বিগত বছরগুলো। আসলে যেই দেশটা সার্কের
পুনর্জন্ম ভালোভাবে চাচ্ছে তার হলো নেপাল। আমি দেখেছি। তো নেপাল, পাকিস্তান, বাংলাদেশ মানে অন্যরা ছোটরা চাচ্ছে মনে হচ্ছে এখন, এবং সার্ক প্রয়োজন কিন্তু ভারত পাকিস্তানের স্বার্থেও আমি বলবো। দেখুন, ভারত পাকিস্তান বারবার যুদ্ধে জড়াচ্ছে, পানি নিয়ে বিবাদে লিপ্ত হচ্ছে, এবং পানি সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের একটা উপাদানে পরিণত হয়ে গেছে। এখন এগুলোয় ট্রাম্প এসে মধ্যস্থতা করছে। সার্ক থাকলে কিন্তু ট্রাম্পের প্রয়োজন ছিল না, এগুলো সার্কের কাঠামোতেই এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারত। এবং এখানে দেখুন, ব্রহ্মপুত্র নদীতে গণচীন একটা ড্যাম বসাচ্ছে, যেটা ভারতও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। এবং সিন্ধু নদী নিয়ে ভারত ও পাকিস্তানের সাথে বিবাদ। এরকম আমি বলবো যে পানি বা প্রাকৃতিক অন্যান্য ব্যাপার, এবং যে একক বাজার, ট্রাম্প শুল্ক বসিয়েছে আমাদের এখানেও, ভারতেও, পাকিস্তানেও, ভারতে বেশি বসিয়েছে, কিন্তু এগুলো তো এই এলাকার অর্থনীতির জন্য একটা দুঃসংবাদ অবশ্যই। কিন্তু এই এলাকার জনসমাজ কিন্তু চাইলে নিজেদের ভিতরে একটা বাণিজ্যিক জোন করতে পারে, পানির বিষয়গুলো মীমাংসা করতে পারে, এবং সেটা সম্ভব হলো সার্কের মাধ্যমে। কিন্তু ভারত পাকিস্তান সম্পর্কের কারণেই মূলত সার্ক নিষ্ক্রিয়। ফলে বাংলাদেশ চাইলেও এটা খুব একটা হবে না, কিন্তু চাওয়া, আমি বলবো চাওয়াটা পজিটিভ। কিন্তু যে এই চাওয়াটা মানে কি যে সার্বিকভাবে সার্ক অ্যাক্টিভ হবে সেটা নয়, যে ভারতের কারণে নিষ্ক্রিয় আছে, কিন্তু পাকিস্তানও একটি পরমাণু অস্ত্রের দেশ, এবং দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের যে প্রভাব আছে তাতে পাকিস্তানের সাথে আলোচনা করে এটাকে এগিয়ে না, পাকিস্তান চাইলে যে সার্ক রিভাইভ হবে তা নয়, এবং বাংলাদেশ পাকিস্তান একসাথে চাইলেও হবে না। এ বিষয়ে ভারতকে রাজি করাতে হবে, এবং কূটনীতির ব্যাপার হলো উইন উইন, অর্থাৎ যেটা ভারতও লাভবান হবে, পাকিস্তান লাভবান হবে, বাংলাদেশ লাভবান হবে, সেরকম কিছুই ঘটবে। এখানে জবরদস্তি করে আসলে কাউকে তো আনা যাবে না। তো ফলে আমি বলবো যে আমাদের দিক থেকে অ্যাপ্রোচটা সেরকমই হওয়া উচিত, যে উত্তেজিত হয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু কোনো কিছু বাস্তব করতে হলে বা কার্যকর করতে হলে যে ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটা হলো ছাড় দেওয়ার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমিও জিতবো, উনিও জিতবে। ভারত পাকিস্তান সবার সাথে আমাদের এই ধরনের অ্যাপ্রোচ নেওয়া উচিত। আমরা আলোচনা শেষ প্রান্তে এবারে একটু এইভাবে যদি একটু, আমরা পেছনের অনেক আলাপ করেছি বা কূটনীতিক বাস্তবতা কি সেটা নিয়ে আলাপ করেছি, যদি একটু সামনের দিকে এইভাবে ভাবি যে এই সরকারের এই মুহূর্তে সামনে একটা বড় কাজ, এবং সবার প্রত্যাশা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এবং এই সরকারের যে গুরুত্বপূর্ণ সফর, বাইরে যাওয়া বা এই দেশে আসা, সবগুলোর মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটাকে আপনি এই সরকারের সময়ের একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করেন কিনা, এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে পাকিস্তান সম্পর্কে যে কালচারালি যেভাবে বিশ্বাস করে, যেভাবে ভাবে, এবং যেভাবে এগোনো সম্ভব, কালচারালি এগোতে আপনার কথা আপনি বলেছেন, সেটি তো আসলে একদিনে রাতারাতি সম্ভব না, সেই দিকে এগোনোর বিষয় আছে কিনা, এবং এই সরকারের আমলে যে নির্বাচন সামনে আসছে তাতে এটার কোনো প্রভাব আছে কিনা? একটা আমি বলবো যে গত এক বছরে যেসব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ বেশি সফর করেছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই পাকিস্তানের অবস্থান। পাকিস্তানের 3 জন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এসেছেন, ফলে 4টি গুরুত্বপূর্ণ সফর হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের থেকে 50,000 টন চাল কিনেছে, পাকিস্তানের একটা বেসরকারি বিমান সংস্থাকে করাচি ঢাকা ফ্লাইটের অনুমতি দিয়েছে। বাংলাদেশের দিক থেকে আমি বলবো অনেক ইতিবাচক অবস্থান নিয়েছে। যেহেতু পাকিস্তানের দিক থেকে অনেক মন্ত্রী এসেছে, আমরা এটা অবশ্যই ইঙ্গিত পাই যে পাকিস্তান একটা দ্রুত একটা বাংলাদেশের সাথে সম্পর্ককে একটা বড় উচ্চতায় নিতে চাচ্ছে। এটা অবশ্যই একটা হেজিমনি, এটার একটা সাংস্কৃতিক বা রাজনৈতিক প্রভাব তো এখানে এই সরকারের আমলটা কি তাদের জন্য একটা সুযোগ? তারা তো সেটা মনে করছে যে তারা গত 13 বছর, এই যে পররাষ্ট্রমন্ত্রী আসলেন 13 বছর পরে আসলেন, 13 বছর আগে হিনা রাব্বানি এসেছিলেন, ফলে তারা অবশ্যই এটাকে একটা সুযোগ হিসেবে দেখছে। এই দেশও কি এই মুহূর্তে এই সরকারও, আমাদের সরকারও তাই মনে করছে? আমার মনে হয় আমাদের সেই সুযোগটা আমরা নিতে পারি। আমি এই ক্ষেত্রে সেই হিম্মতের কথা বলবো যে কোনো দেশ যদি আমাদের সাথে ভালো সম্পর্ক করতে চায়, বাংলাদেশ তার জাতীয় স্বার্থটা পূর্ণ আদায় করেই সম্পর্কটা অবশ্যই এগিয়ে নিতে পারে। আলোচনার আরেকটা দিক ছিল, সেটি হচ্ছে আগামী নির্বাচনকে সাথে এটার কোনো যোগসাজশ আছে কিনা? আমার মনে হয় না, তবে এগুলো বাংলাদেশের রাজনীতিতে, সমাজ জীবনে এটার একটা প্রভাব তো আছে, যে
সবাই, বাংলাদেশের মানুষ তো খুবই রাজনীতি সচেতন এবং পুরো দক্ষিণ এশিয়ার মানুষই সচেতন। তারা অবশ্যই বুঝতে পারছে যে বর্তমান সরকার বা 24-এর গণঅভ্যুত্থানের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা বাড়তি হৃদ্যতা দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন গবেষক ও বিশ্লেষক আলতাফ পারভেজ। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে 2 দিনের সফরে, এই সফরে যে সমস্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং কালচারাল যে এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, সেই রকম সহ নানা দিক, অর্থাৎ এই সফরের 2 দিনের সফরের ভেতরবাহী নানা দিকই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে আমরা রাজনীতি সহ অন্যান্য অর্থনীতি সহ অন্যান্য বিষয় আমরা সংবাদের ভেতরটা এবং সংবাদের বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে আলোচক থাকেন একজন। দেখতে সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।